শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বেড়েই চলেছে সরকারের বিদেশি ঋণ। বিদেশিদের কাছে বাংলাদেশের দায় এখন 24 লাখ কোটি টাকার বেশি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সদ্যবিদায়ী 2024-25 অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে $74.34 বিলিয়ন, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 8% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রাথমিক হিসাবে এ তথ্য উঠে এসেছে। তবে বিভিন্ন মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে চূড়ান্ত হিসাবে বৈদেশিক ঋণের স্থিতি কিছুটা কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা। তারা জানান, এই হিসাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঋণ ও বাজেট সহায়তা ঋণকে অন্তর্ভুক্ত করে। সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এতে ধরা হয়নি। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণও এই হিসাবে অন্তর্ভুক্ত নয়। এআরডির কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল MRT-6, পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ বেশ কয়েকটি বড় প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে এসব প্রকল্পে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় তুলনামূলকভাবে বেড়েছে। তারা আরও জানান, সদ্যবিদায়ী অর্থ বছরে উন্নয়ন প্রকল্প ঋণের তুলনায় বাজেট সহায়তা ঋণ বৈদেশিক ঋণের স্থিতি বাড়াতে বেশি ভূমিকা রেখেছে। ঋণ পরিশোধের চাপ কমাতে সরকারের কৌশল ছিল বড় কোনো মেগা প্রকল্পে নতুন ঋণ না নেওয়া। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহায়তা দিতে সরকার রেকর্ড $3.414 বিলিয়ন বাজেট সহায়তা ঋণ নিয়েছে, যার পুরো অর্থই ছাড় হয়ে গেছে। গত 4 জানুয়ারি তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনদাজা 119টি অনুচ্ছেদের আদালতের জন্য ফৌজদারি কার্যবিধি অনুমোদন ও প্রচার করেন। এতে বলা হয়েছে, গোত্রপ্রধান ও সামরিক কমান্ডারদের অন্তর্ভুক্ত অভিজাত শ্রেণীকে সাধারণত কারাদণ্ড এড়ানোর সুযোগ দেওয়া হবে। মধ্য শ্রেণীর ক্ষেত্রে কারাদণ্ড হতে পারে এবং নিম্ন শ্রেণীর ব্যক্তিদের উপর জনসমক্ষে বেত্রাঘাত, কারাবাস সহ কঠোর শাস্তি আরোপ করা হবে। তবে সবার উপরে থাকবেন ওলামা ও মোল্লা শ্রেণী। তারা কোনো অপরাধ করলে সমনও জারি হবে না। শুধুমাত্র মৃদু রাওয়াদারি জানিয়েছে এ বিধি আইনের দৃষ্টিতে সমতা নির্দোষ ধরে নেওয়ার নীতি, নির্যাতন নিষিদ্ধকরণ, ন্যায্য বিচারের অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। সংস্থাটি আরো বলেছে, এতে আইনজীবী পাওয়ার অধিকার বা নীরব থাকার অধিকারের কোনো বিধান নেই এবং বিবেচনাধীন শাস্তি আরোপের ব্যাপক সুযোগ রাখা হয়েছে। বিধিটিতে গোলাম শব্দ ব্যবহার করে দাসত্বকে আইনি মর্যাদা দেওয়া হয়েছে। 4 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর দফার উল্লেখ করা হয়েছে, হুদুদ শাস্তি ইমাম কার্যকর করবেন, আর তাজির শাস্তি কার্যকর করতে পারবেন স্বামী বা মালিক। হুদুদ বলতে ইসলামী আইনে আল্লাহর অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত নির্দিষ্ট অপরাধের জন্য নির্ধারিত শাস্তিকে বোঝায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মিয়া মুসলমানদের উচিত আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। তিনি আরো বলেছেন, যে কোনোভাবে যেন মিয়া মুসলমানদের উত্ত্যক্ত করা হয়, যাতে তারা আসাম ছেড়ে চলে যান। আসামের মুখ্যমন্ত্রী এও বলেছেন, তারা যে মিয়া মুসলমানদের বিরুদ্ধে তা নিয়ে তাদের কোনো লুকোছাপা নেই। ভারতে মিয়া শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি কটু কথা, যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশী। গত কয়েকদিন ধরে হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন উক্তি করেছেন। আসামে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে এবং এখন সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। এই সংশোধন অবশ্য পশ্চিমবঙ্গ সহ আরো অনেক রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে তা থেকে পৃথক। আসামের এই তালিকা সংশোধন একরকম ভোটের আগে রুটিন প্রক্রিয়া। আসামের মুখ্যমন্ত্রী আগেও মিয়া মুসলমানদের নিয়ে নানা কথা বললেও গত মঙ্গলবার থেকে তিনি বারবার এই প্রসঙ্গই তুলছেন। সেদিন তিনসুকিয়া জেলার ডিগবয়তে একটি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সামনে বলেন, আমাদের কাছে ভোট চুরি মানে আমরা কিছু মিয়া ভোট চুরি করতে চাইছি। আদর্শ ব্যবস্থা সেটাই হতো যদি তাদের আসামে ভোট দেওয়ার অনুমতি না দিয়ে বাংলাদেশে দেওয়া হতো।
বাংলাদেশকে নিয়ে জামায়াতে ইসলামী দলের কোনো সুস্পষ্ট ভিশন নেই বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। এছাড়াও তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিঠ ও পিঠ। তার মতে, দেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ টিকে থাকে তবে জামায়াতও থাকবে, আর জামায়াত টিকে থাকলে আওয়ামী লীগও থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম আরো বলেছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট করে নতুন কোন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়। সাক্ষাৎকারে মাহফুজ আলম আরো বলেছেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করল, তখন সেই তৃতীয় শক্তি করার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। 1972 সালের এই দিনে অস্ত্র সমর্পণ করেন ন্যাপ ও সিপিবির মুক্তিযোদ্ধারা। এই নিয়ে বাঙালির বিশেষ তথ্যচিত্র দেখতে ক্লিক করুন এই বাটনে। 1972 সালের আজকের দিনে রাজধানী মিরপুর থেকে চিরকালের জন্য হারিয়ে যান চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন এই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। রমজান মাস আসার আগেই রাজধানীর বাজারে গরুর মাংস ও চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে গরুর মাংস কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে এখন 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, হাটে গরুর দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। এছাড়া প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিতে 15 টাকা বেড়ে 175 টাকায় ঠেকেছে। তবে স্বস্তির খবর হলো, সবজি, পেঁয়াজ ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। আলুর দাম কমে 20 থেকে 25 টাকায় নেমেছে এবং প্রতি কেজি পেঁয়াজ 55 থেকে 60 টাকায় মিলছে। ঢাকায় ব্রয়লার মুরগি 180 থেকে 185 টাকা এবং ডজন প্রতি ডিম 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এবার শুনে দিচ্ছি বাঙালিয়ানা ক্রিয়া সংবাদ। সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে বিসিবি। আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই তাকে মাঠে দেখতে চায় বোর্ড। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ও মামলার জটিলতায় সাকিব দেশে ফিরতে পারেননি। তবে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন। বাঙালিয়ানা প্রদর্শনীর সংবাদ শেষ হলো।